চলো এবার। আগের ক্লাসটা কিভাবে গেছিল? এই যে এটা কিভাবে গেছিল? একটু দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের হচ্ছে সেকেন্ড ক্লাস। গত সপ্তাহে তো প্রথম ক্লাস ছিল। তো আজকে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসগুলো হচ্ছে একটু দেখবো। তো এটা মনে হয় হচ্ছে তোমরা তো জানোই যারা হচ্ছে আহ আমাদের হচ্ছে ক্লাস নাইনের স্টুডেন্ট যারা আর কি, যে আমাদের টোটাল হচ্ছে তোমাদের নাইনের যে বিজ্ঞান বইটা, আমাদের টোটাল চ্যাপ্টার পড়তে হবে হচ্ছে দুইটা ফিজিক্সের ক্ষেত্রে আর কি। তো তার একটা হচ্ছে অনুশীলনমূলক বই থেকে হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান, আর অনুসন্ধানী যেটা সেটা হচ্ছে বল চাপ ও শক্তি। আর অনুসন্ধানী বই হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে তাপের, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো যেহেতু আমাদের টোটাল 14টা ক্লাস এই সেমিস্টারে, এই 14টা ক্লাসে টোটাল প্রথম যে 7টা ক্লাস, প্রথম 7টা ক্লাসে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা এই কন্টেন্টটার উপরে হবে। তো এই অনেকের মনে হতে পারে যে এই কন্টেন্টের উপর আসলে এত ক্লাস কেন। তো এখানে আসলে মনে হচ্ছে যে বল চাপ ও শক্তি এখানে মনে হচ্ছে একটা চ্যাপ্টার, কিন্তু আসলে কিন্তু বেসিক্যালি কিন্তু এখানে আসলে একটা চ্যাপ্টার না। বল চাপ শক্তিতে আসলে মিনিমাম 3 থেকে 4টা চ্যাপ্টার, বাট যেটা করা হয়েছে তোমাদের নতুন বইয়ে টোটাল জিনিসটাকে মার্চ করে একত্রিত করা হয়েছে। তো যাই হোক, গত ক্লাস যারা দেখেছো বা বুঝেছো, আজকে ক্লাস হচ্ছে তার থেকে একটু ওই লিঙ্ক অনুযায়ী আমরা একটু অ্যাডভান্সে যাব। সো আমরা একটু আগে দেখি যে আমরা কিভাবে আজকে শুরু করতেছি। তো বরাবরের মতোই তো আজকে বুঝতে পারতেছো আমি তোমাদের ফিজিক্স ক্লাসে তো আছি, আর সাথে তোমাদের হচ্ছে নরেন আপু আছেন অনলাইনে। সো যদি কোনো প্রশ্ন বা কিছু যদি সম্মুখীন হওয়া বা ঝামেলা মনে হয়, সেটা কমেন্ট হোক অথবা হচ্ছে তোমার দেখতে সমস্যা হোক বা সাউন্ড হোক, তাহলে একটু জানিও, আমি তো আর এখান থেকে জানতে পারবো না। সো এটা জানিও। আচ্ছা, তো প্রথমেই দেখো, প্রথমে হচ্ছে গতদিন তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, 3টা হোমওয়ার্ক ছিল। তো 3টার মধ্যে তো যেটা 3 নাম্বার সবাই পেরেছো বা পারার কথা, 2টা হোমওয়ার্ক হয়তো বা পারার কথা না। সো আমরা এটা একটু দেখবো। তো এখন থেকে আমরা যেটা করব ফিজিক্স ক্লাসে, যে প্রতিদিন যে হোমওয়ার্কটা দেওয়া থাকবে আমরা শুরুতেই পরের ক্লাসে সেই হোমওয়ার্কটা একটু দেখে নিব, কারণ এটা হয়তো বুঝতে পেরেছো যে আমি যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি হোমওয়ার্কটা তার থেকে একটু হলেও কঠিন, যেন তোমাদের ভাবতে হয়, তো অনেকে হয়তো বা পারবে না। তো এই জন্য আমরা প্রতিটা দিন হোমওয়ার্কটা দিয়ে হচ্ছে আমরা শুরু করব। তো দেখো, ফিজিক্স যেহেতু একটু টাফ, আমরা জানি যে ফিজিক্স একটু কঠিন কঠিন লাগে। তো যেটা করব, ফিজিক্স গুলো আমরা একটু চিত্রের মাধ্যমে পড়ার চেষ্টা করব, কারণ ফিজিক্স চিত্রের মাধ্যমে না পড়লে ফিজিক্সটা একটু বেশি জটিল মনে হবে। তো দেখো আমরা এটা একটু দেখি। তোমাকে বলা হয়েছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে। তাহলে ঘন্টায় 54 কিলোমিটার বেগে মানে হচ্ছে কোন একটা কিছু
যেটা 1 ঘন্টায় যায় হচ্ছে 54 কিলোমিটার, 54 কিলোমিটার। কিন্তু গতদিন আমি তোমাদেরকে যতগুলো ম্যাথ করে করে গিয়েছে, সবগুলো ম্যাথের কিন্তু অ্যান্সারটা দেওয়া ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। অর্থাৎ আমি তোমাদেরকে ক্লাসে শিখেছিলাম হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। কিন্তু আমি তোমাকে ম্যাথ দেওয়ার সময় যেটা করেছি, মানে হোমওয়ার্ক দেওয়ার সময় যেটা করেছি, আমি তোমাকে দিয়েছি হচ্ছে কিলোমিটার পার আওয়ার এককে। তো আসো আমরা একটু কিলোমিটার পার আওয়ার এককটা আসলে ব্যাপারটা আসলে কি সেটা আমরা একটু দেখবো। তো কিলোমিটার পার আওয়ার দেখো এখানে একটা চিহ্ন আছে। আমি একদম যারা হচ্ছে একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য শুরু করতেছি, কারণ অনেকে হয়তো তোমরা জানো জিনিসগুলো কিভাবে করে। সো আমি একটু ট্রাই করবো জিনিসগুলো একদম বেসিক থেকে নেওয়ার জন্য, যেন তুমি আরেকজনকে বোঝাতে পারো। তাহলে কিলোমিটার পার আওয়ার, এখানে পার মানে হচ্ছে ভাগ, যেহেতু ভাগ সো আমি যেটা করব, আমি উপরে লিখবো হচ্ছে কিলোমিটার আর নিচে আমি লিখবো হচ্ছে আওয়ার। এখন দেখো ঘন্টায় 54 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে 54 কিলোমিটার। তাহলে যেহেতু ঘন্টায় 54 কিলোমিটার যাচ্ছে, তাহলে আমি উপরে লিখবো হচ্ছে 54 কিলোমিটার আর আমি নিচে লিখবো হচ্ছে 1 ঘন্টা। তাহলে এই কিলোমিটার, যেটা কিলোমিটারকে আমার কিসে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। আর ঘন্টাকে আমার কিসে কনভার্ট করতে হবে, ঘন্টাকে আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমি যেটা করতে পারি, যেহেতু 54 কিলোমিটার, সো আমি লিখবো হচ্ছে 54 ইন্টু, তাহলে আমরা জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে আমরা এখানে গুণ করবো হচ্ছে 1000 দিয়ে, ডিভাইডেড বাই 1 ঘন্টা মানে হচ্ছে কতক্ষণ, 60 মিনিট। 60 মিনিট বাই মানে আমার কত, অর্থাৎ 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে আমি যদি শুরুতে লিখি হচ্ছে 60 মিনিট, এই মিনিটকে যখন আমি সেকেন্ড করব, তখন আমাকে লিখতে হবে হচ্ছে 60 ইন্টু 60। এখন দেখো উপরের যে এককটা সেটা কিন্তু আসছে হচ্ছে মিটারে, আর নিচের যে এককটা সেটা কিন্তু আসছে হচ্ছে সেকেন্ডে। তাহলে উপরেরটা হচ্ছে মিটার, নিচেরটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এখন একটু কাটাকাটি করবো। তাহলে তুমি শূন্য শূন্য উপর থেকে একটা শূন্য শূন্য কেটে দাও। যেহেতু এখানে 54 আছে, 54কে তুমি 3 দ্বারা কাটো, তাহলে এখানে হবে হচ্ছে 18, 3 18 হচ্ছে 54, এগুলো পারো। আর এখানে 3 দিয়ে কাটলে এখান থেকে হবে হচ্ছে 2। দেন এখানে 6 আছে, 6 দিয়ে তুমি 18কে কাটো, তাহলে হবে 3 6 হচ্ছে 18। আর 2 দিয়ে যদি তুমি 10কে কাটো তাহলে তুমি পাবো হচ্ছে 5। তাহলে এখান থেকে তুমি জানো হচ্ছে 3 5 15। তাহলে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন অনেকে একটু ভাবতে পারো যে ভাই এগুলো তো আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আপনি এভাবে আসলে কেন শেখাচ্ছেন? তোমাদেরকে একটু একটা ব্যাপারে একটু আমি বলে রাখি। তোমরা যেহেতু এখন ক্লাস 9-এ আছো, 9-এর পরে তোমরা 2 বছর পর পরে কিন্তু ইন্টারমিডিয়েটে যাবা। সো ইন্টারমিডিয়েট 2 বছর পর পর কিন্তু কিন্তু ভার্সিটি বা কোনো একটা কিছুর জন্য অ্যাডমিশন দিবা। আবার এরপরে তুমি কিন্তু 4 5 বছর পর কিন্তু চাকরির পরীক্ষা দিবা। তো এই 9 10 আর ইন্টার এই সময়টা শুধু ক্যালকুলেটর ব্যবহার করা যায়। এরপর তুমি যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা বা তুমি যখন চাকরির পরীক্ষা দিবা, তখন কিন্তু আর ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তখন তোমাকে সবকিছু হাতে হিসাব করতে হয়। কারণ তখন তারা দেখে যে একটা স্টুডেন্ট আসলেই ছোটখাটো যে হিসাবগুলো আছে সেগুলো তারা পারে কিনা। তার মানে এখন থেকে ঠিক ঠিক 4 বছর পর তুমি কিন্তু আর ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। তো এই জন্য আমার সাজেশন থাকবে যে এরকম টুকটাক যে হিসাবগুলো আছে, তোমরা এগুলো একই সাথে একটু হাতেও প্র্যাকটিস করবা। আবার যখন তোমার হাতে প্র্যাকটিস করাটা হইলো কিনা ঠিকঠাক, সেই জিনিসটা এনশিওর হওয়ার জন্য তুমি ক্যালকুলেটর ব্যবহারটা করতে পারো। সো এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তো এটা তো গেল একটা বড় প্রসেস। বলতে পারো ভাই এত বড় প্রসেস, ছোট কোনো প্রসেস আছে কিনা? হ্যাঁ, যদি তোমার পরীক্ষায় কখনো এরকম থাকে 54 কিলোমিটার পার আওয়ার, সো তুমি যদি তাকে মিটার পার সেকেন্ড করতে চাও, তো তুমি জাস্ট তাকে 3.6 দিয়ে ভাগ করে দিবা। এটা হচ্ছে একটা শর্টকাট বুদ্ধি, যদিও বুদ্ধিটা আসলে ভালো না, জাস্ট আমি তোমাদেরকে শেখানোর জন্য শেখাচ্ছি। তাহলে যে কাজটা আমি করতে পারি, যে কাজটা আমি করতে পারি, যদি 54 এখানে থাকে, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই 54 কিলোমিটার পার আওয়ার একে যদি আমি 3.6 দ্বারা ভাগ করি, তাহলে আমি ডিরেক্টলি কিন্তু আমি পাইতাম হচ্ছে 15, অর্থাৎ 15। তাহলে আমাকে এত বড় প্রসিডিউরটা আসলে মেনটেন করা লাগতো না। বাট এই প্রসিডিউরটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, এই প্রসিডিউরটা কিন্তু আসলে মেনটেন করা উচিত। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট একটা জিনিস শিখলাম যে ইউ এর যে মানটা, এখন একটু দেখো আমরা আস্তে আস্তে পরের দিকে যাব। তাহলে এখন বলা হয়েছে ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগে, বা 54 কিলোমিটার পার আওয়ার বেগে, বা যাই বলো। তাহলে এখান থেকে একটি চলমান গাড়ির চালক 57 মিটার দূরে একটি বালককে দেখতে পেয়ে, একটু বোঝার চেষ্টা করো, তৎক্ষণাৎ ব্রেক চাপায় বালকের 75 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। তার মানে এটা হচ্ছে একটা রাস্তা। যদি এটা একটা রাস্তা হয়, একটু খেয়াল করো, তাহলে এখানে একটা বাস আছে, এই বাসটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এই বাস যখন সামনের দিকে যাচ্ছে, তার বেগটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখন এই জায়গায় গিয়ে দেখলো
একটা বালক দাঁড়ায় আছে। তাহলে যেহেতু এখানে বালকটা দাঁড়ায় আছে, তাহলে এই বাস যদি সেম ভাবে যায়, তাহলে কিন্তু এই বালকটা কিন্তু কি করবে, এক্সিডেন্ট করে ফেলবে। তাহলে সে কি করবে, বাসটা ব্রেক করবে। যদি বাসটা ব্রেক করে তাহলে কি হবে, সে যদি অ্যাক্সিডেন্টটা না হয় তাহলে বালকের কাছে কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাবে। তোমাকে এটাই বলা হয়েছে যে বালকের সামনে 75 সেন্টিমিটার গিয়ে থেমে গেল। তার মানে বাস যখন ব্রেক করলো, আমরা একটু অন্য কালে দিয়ে যদি লিখি, তাহলে আমি ধরলাম এই যে অংশটা, পেঁচানো অংশটা, এই পেঁচানো অংশের কাছে গিয়ে বাসটা থেমে যাবে। এটা অনেকেই যেটা করে, ম্যাথগুলো হচ্ছে শুধু সূত্র মুখস্থ করে। তো শুধু সূত্র মুখস্থ করলে কিন্তু ম্যাথগুলো তুমি এটা হয়তো বা পারবা, বাট যখন তোমাকে পরীক্ষায় মূল্যায়ন টেস্টে অনেক ঘুরে ঘুরে ম্যাথ দিবে, তখন তুমি কিন্তু সেই জিনিসটা সলভ করতে পারবা না। এই জন্য যেটা করতে হবে, তোমাকে একটু এভাবে ঠিকঠাক বুঝে সলভ গুলো করতে হবে। কারণ পরীক্ষাতে এটাই আসবে এমন কোনো কথা নাই, পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাকে দিতে পারে। তাহলে যদি এই বাসটা এখানে গিয়ে থেমে যায়, তাহলে থেমে যাওয়া মানেই কি তার বেগ শূন্য হয়ে যাওয়া। তাহলে এই জায়গায় গিয়ে বাসটার বেগ শূন্য হয়ে যাবে, অর্থাৎ বেগ শূন্য মানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এখানে দুটো জিনিস অলরেডি পেয়েছো। একটা হচ্ছে বাসটার আদি বেগ ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর বাসটার শেষ বেগ যেহেতু থেমে গেছে 0 মিটার পার সেকেন্ড। এখন বাসটা যেহেতু এইটুক অংশ আগে থেমে গেছে, তাহলে এইটুক হচ্ছে তোমার অনলি 75 সেন্টিমিটার। আর বাস যেখান থেকে বালকটিকে দেখেছিল, এই টোটাল টুক যে রাস্তাটা, এই টোটাল রাস্তাটা কিন্তু 75, সরি আমি একটু ভুল লিখলাম, 57। এটা হচ্ছে 57 মিটার। তাহলে এই টোটাল যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে 57 মিটার। তাহলে চিন্তা করো, যেহেতু এইটুক 75 সেন্টিমিটার আর এইটুক যেহেতু 57 মিটার, তো তোমার প্রথম কাজ হচ্ছে 75 সেন্টিমিটারকে মিটার করলে কি হবে। তাহলে আমরা জানি 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তো যদি আমরা একে 100 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে তোমার কাছে ক্যালকুলেটর আছেই, না থাকলেও সমস্যা নাই। তাহলে 0.75 মিটার। তাহলে এইটুকু অংশ থেকে তুমি যদি এইটুকু অংশ বাদ দিয়ে দাও, তাহলে এইটুক যে অংশটা আছে, তাহলে এইটুকু অংশের মান কত আসবে, এইটুকু অংশের মান আসবে হচ্ছে 56.25 মিটার। তার মানে সহজ করে বললে, যদি ম্যাথটা আমি তোমাকে সহজ করে বলতাম, তাহলে যেটা হইতো যে একটা বাস 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 56.25 মিটার যাওয়ার পর বেগটা থেমে গেল। এটা ছিল সহজ ভাষা। এই সহজ ভাষাটা না বলে এখানে বিশাল একটা কঠিন ভাষা বলা হয়েছে তোমাকে বোঝানোর জন্য। আচ্ছা, গাড়িটির ত্বরণ ও থামতে যে সময়ের প্রয়োজন লেগেছে সেটা বের করো। তাহলে দেখো তোমার কাছে কার কার মান আছে। তাহলে এখানে যে মানটা তুমি, এটা হচ্ছে তোমার এস এর মান। তাহলে এস এর মানটা হচ্ছে 56.25 মিটার। তাহলে এখন একটু দেখো তো, এখান থেকে তুমি কোন কোন অংশ দিয়ে কি কি মান বের করতে পারবা। তাহলে গাড়ির ত্বরণের কথা বলা হয়েছে এবং সময়ের কথা বলা হয়েছে। তাহলে আমরা সময় কি করে বের করবো, আমরা ত্বরণ কি করে বের করব। তাহলে যেহেতু এখানে থেমে গেছে, তাহলে গত ক্লাসে বলে গেছিলাম যে থেমে যাওয়া মানে হচ্ছে মন্দন হয়েছে। তাহলে মন্দন মানে কি, ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ ত্বরণের নেগেটিভ জিনিসটা বসবে। তাহলে গতদিন গতদিন 3টা সূত্র শিখে গেছিলাম। একটু সূত্রগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু লিখে দিই। ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টয়েস এ এস। আমি ইচ্ছে করে প্রশ্ন স্লো সলভ করতেছি, যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়, সো একটু খেয়াল করো। এটা বুঝলে অনেক ধরনের প্রশ্নই পারবা। আর এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। সো তোমার কিন্তু মাথায় আসতে পারে কেন আমি সবগুলোতে নেগেটিভ চিহ্ন দিয়েছে। কারণ ওই যে বললাম, গত ক্লাসে বলে গেছি যে যখন মন্দন হয় তখন প্রতিটা ত্বরণটা নেগেটিভ হয়ে যাবে। এখন দেখো তোমার কাছে যে ভ্যালুগুলো আছে, তোমার কাছে কিসের কিসের ভ্যালু আছে, ইউ আছে, ভি আছে, এস আছে। এই ইউ ভি এস দিয়ে তোমার এখানে বসিয়ে তোমাকে বাকি মানটা বের করতে হবে। তুমি চাইলে কিন্তু প্রথম সমীকরণ ইউজ করতে পারবা না। কেন পারবা না, কারণ তোমার কাছে ভি আর ইউ আছে। যেহেতু ভি আর ইউ আছে, তোমার কাছে কিন্তু এ আর টি এর কোনোটাই নাই। তো এমন একটা সমীকরণ চুজ করতে হয় ম্যাথ করার ক্ষেত্রে, এটা হচ্ছে নিয়ম, যেখানে তুমি একটা জিনিসের মান জানবা না।
যদি একটা জিনিসের মান না জানো তাহলে সেই সূত্রে বসলেই তোমার ম্যাথটা হয়ে যাবে, বা তুমি যদি একাধিক জিনিসের মান না জানো তাহলে কিন্তু সেই ম্যাথটা কখনোই হবে না। সো একটু বি কেয়ারফুল। তাহলে প্রথম যে সূত্র আছে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো না। দ্বিতীয় সূত্র দেখো, আমি ভি এর মান জানি, আমি ইউ এর মান জানি, টু তো টু, আমি এস এর মান জানি, তাইলে আমি একমাত্র এর মানটা জানি না। সো আমি পেয়ে গেছি যে আমাকে দ্বিতীয় সূত্র ব্যবহার করতে হবে। সো দ্বিতীয় সূত্র যদি আমি ব্যবহার করি তাহলে এখানে যেহেতু থেমে গেছে ভি এর মানটা তুমি বসাও। তাহলে ভি এর মানটাকে জিরো স্কোয়ার মানে হচ্ছে 0, ইউ এর মানটা হচ্ছে 15, 15কে তুমি যদি স্কোয়ার করো তুমি পাবা হচ্ছে 225। চাইলে ক্যালকুলেট দিয়েও করতে পারো, হাতেও করা যায়, এগুলো আস্তে আস্তে আমরা পরে ক্লাস শিখাই দিব। তাহলে ইউ স্কোয়ার মানে হচ্ছে 225 মাইনাস টয়েস এ এস, টু হচ্ছে টু, এ হচ্ছে এ, আর এস এর মানটা তুমি জানো হচ্ছে 56.25। তাহলে 225কে তুমি ডান পাশে রাখো, এই পুরো অংশটা, অথবা তুমি দুইবারও করতে পারো, আমি জানি না তোমার আসলে হিসাবে কেমন। সো জিরো ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে 225 মাইনাস 56.25কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 112, 112.5, সাথে হচ্ছে এ। তাহলে আমি যেটা লিখতে পারি, আমি একটু ডান দিকে লিখি। তাহলে তুমি যদি লেখো 112.5 এ ইকুয়াল টু হচ্ছে 225, অতএব এই ইকুয়াল টু তুমি কি করবা, 225কে তুমি 112.5 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি পাবো হচ্ছে 2। তাহলে তোমার ত্বরণের যে মানটা, ত্বরণের মানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে মন্দন, যেটাই বলো। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে গাড়িটির ত্বরণ, এটা একটু 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 প্লিজ খুব ভালো করে সবাই খেয়াল করবা। তোমাকে বলা হয়েছে গাড়িটির ত্বরণ, যেহেতু ত্বরণ বলা হয়েছে তাহলে আমরা জানি ত্বরণ কিন্তু নর্মালি কিন্তু ধনাত্মক, নর্মালি না, ত্বরণ হচ্ছে ধনাত্মক। বাট যেহেতু গাড়ি থেমে গেছে তাহলে এখানে কখনই ত্বরণ হবে না, এখানে কিন্তু হবে হচ্ছে মন্দন, জিনিসটা মন্দন। যেহেতু জিনিসটা মন্দন, এই জন্য এর যে মানটা, সেই মানটা যখন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবা, এটা কিন্তু ত্বরণের মান না, এটা কিন্তু মন্দনের মান। বাট যখন তোমাকে বলছে ত্বরণ, এখন তুমি যখন অ্যান্সারে ত্বরণ লিখবা, তখন আর তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা যাবে না, তোমাকে লিখতে হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমি লিখবো হচ্ছে, আমি একটু মুছে দিলাম এইগুলা। তাহলে যদি আমি লিখি মন্দন, যদি তুমি পরীক্ষায় লেখো মন্দন, তাহলে তোমার অবশ্যই অ্যান্সারটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যখন তুমি লিখবা হচ্ছে ত্বরণ, তখন কিন্তু অবশ্যই একটা মাইনাস দিতে হবে, দেন তোমাকে লিখতে হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা অনেক ভুল করতাম স্কুলে, তোমাদেরও ভুল করার কথা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার মানে যদি এখানে মন্দন চাইতো তাহলে অ্যান্সারটা হতো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণ চেয়েছে এই জন্য অ্যান্সারটা হবে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অবশ্যই একটু মাথায় রেখো। আচ্ছা, তাহলে এরপরে কি বলছে, এবার বলা হয়েছে গাড়িটি থামতে যে পরিমাণ সময় প্রয়োজন সেটা বের করো। তাহলে দেখো, আমরা শুরুতে এখানে একটা ইকুয়েশন লিখে রাখছিলাম, দেখেছো নিশ্চয়ই, সেটা হলো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে ভি এর মানটা তুমি অলরেডি জানো, ভি এর মানটা হচ্ছে 0, ইউ এর মানটা তুমি জানো, ই এর মানটা হচ্ছে 15, এর মানটা তুমি মাত্র বের করেছো হচ্ছে 2, আর টি এর মানটা তোমাকে বের করতে বলছে। তাহলে সো ম্যাথ করে যাও। তাহলে 15 0, তারপর তুমি লিখতে পারবো হচ্ছে 15 ইকুয়াল টু তুমি লিখতে পারবো হচ্ছে 2t। তাহলে টি ইকুয়াল টু কি আসবে, টি ইকুয়াল টু তুমি 15কে 2 দ্বারা ভাগ করে দিবা। সো যদি আমি 15কে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমার থাকবে হচ্ছে 7.5। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 7.5 সেকেন্ড। তার মানে এই সময় পর গাড়িটা গিয়ে থেমে যাবে। এই ছিল আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা, সেটা সলভ। এখন তোমরা মিলাই দেখো এটা পেরেছো কিনা, যারা পেরেছো তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস, আর যারা পারো নাই তারা হচ্ছে অবশ্যই আবার ট্রাই করো। এখনই যাবে, এরপরে যেতে পারো 15-20 মিনিট পর। আচ্ছা, পরেরটা, পরেরটা একটু দেখো, এই কালার দেখতে পাচ্ছ কিনা শিওর না আমি। একটি বস্তু, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা এখন যারা 9-এ পড়তেছো তোমাদের জন্য এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আবার যারা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা দিবে আর কি, অর্থাৎ তোমাদের থেকে যারা হচ্ছে অনেক বড়, 8-10 বছরের বড়, তাদেরকেও এই ম্যাথটা করতে হয়। মানে এগুলো খুব কমন ম্যাথ, এগুলো লাগেই সবসময়। একটি বস্তু সমত্বরণে চলে 3 সেকেন্ডে 81 মিটার দূরত্ব অতিক্রম করে।
তাহলে সমত্বরণ মানে কি, এটা গত ক্লাসে আমি খুব ভালো করে বুঝাইছি, আজকে আর ঝামেলা না করি। সমত্বরণ মানে হচ্ছে জাস্ট এইটুকু বলি, অর্থাৎ প্রতি সেকেন্ডে একটা বস্তুর বেগ বাড়তে থাকবে। প্রথম সেকেন্ডে বেগ যা হবে, পরের সেকেন্ডে আরেকটু বাড়বে, তারপর সেকেন্ডে আরেকটু বাড়বে, এরকম বাড়তেই থাকবে। তাহলে এই ম্যাথটার যে কন্ডিশন, প্রথম যে অবস্থানটা, এটা হচ্ছে প্রথম অবস্থান। এই প্রথম অবস্থানে সমত্বরণে চলে 3 সেকেন্ডে 81 মিটার দূরত্ব অতিক্রম করে। একটু ভালো করে খেয়াল করো, গতদিন আমি তোমাদেরকে যে ম্যাথগুলো করাই গেছিলাম, ওই ম্যাথগুলোতে কিন্তু বলা থাকতো যে একটি বস্তু স্থির অবস্থা থেকে চলে। বাট আজকের ম্যাথটাতে কিন্তু কোথাও বলা নাই যে একটা বস্তু স্থির অবস্থা থেকে চলে। যেহেতু স্থির অবস্থা থেকে চলে ব্যাপারটা বলা নাই, সেহেতু এখানে তুমি বস্তুর যে আদিবেগ, সেটাকে তুমি জিরো ধরতে পারবা না। তাহলে যেহেতু আমি জিরো ধরতে পারবো না, তাহলে আমি প্রথমেই আমার এখানে একটা ইউ থাকবে। তাহলে ইউ হচ্ছে কোনটা, যেই বেগে বস্তুটা এখান থেকে যাওয়া শুরু করলো। এরপর কি করলো সে, 3 সেকেন্ড গেল। তার মানে এখান থেকে এইটুক সে যে গেছে, এইটুক টোটাল যে পথ তার যেতে সময় লেগেছে, এটা হচ্ছে 3 সেকেন্ড। এবার বলা হলো যে যেইটুক পথ সে গেল, এইটুক পথের দূরত্ব হচ্ছে 81 মিটার। এইটুক পথের দূরত্ব হচ্ছে 81 মিটার। সো তোমাকে 3টা ডেটা এখানে দেওয়া আছে, ফাইন, এটা এরকম তুমি রাখো। এখন যেহেতু দূরত্ব বলা আছে, ত্বরণ বলা আছে, তাহলে ত্বরণ যেহেতু বলা আছে, তাহলে অবশ্যই আমার পজিটিভ চিহ্ন হবে। তাহলে বস্তুটা থামার কথা বলা হয় নাই, যেহেতু থামার কথা বলা হয় নাই, সো আমি এখান থেকে অবশ্যই পাবো হচ্ছে ত্বরণ। তাহলে যেহেতু এখানে আমার সময় বলা আছে, অর্থাৎ আমার এখান থেকে টি এর মানটা বলা আছে হচ্ছে 3, আমার এখান থেকে এস এর মানটা বলা আছে হচ্ছে 8 to 1, ইউ এর মানটা আমাকে বলা হয় নাই, ভি এর মানটা আমাকে বলা হয় নাই, ত্বরণের যে মানটা আছে, ত্বরণের মানটাও আমাকে এখানে বলা হয় নাই। তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা যে সূত্র জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। গত ক্লাসে পড়াইছি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো দেখো, যেহেতু এটা এস এর মান, তারপরে কি বলা হলো, এরপর সমবেগে 3 সেকেন্ডে চলে 72 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে এই বস্তুটা একটা শুধু রাস্তা অতিক্রম করেনি, দুই পাশে রাস্তা সে অতিক্রম করেছে। সো যেহেতু দুই পাশ অতিক্রম করেছে, সো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা S1 দিই। কেন S1? প্রথম অংশ এই জন্য হচ্ছে S1। তাহলে এখন একটু দেখো, S1 ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, তাহলে S1 ইকুয়াল টু আমি লিখতে পারবো হচ্ছে 81 ইকুয়াল টু, আমি ইউ এর মানটা জানি না, বাট আমি সময়ের কথা জানি, সময় বলা আছে হচ্ছে কতক্ষণ, 3 সেকেন্ড। সো তুমি এখানে লেখা হচ্ছে 3u প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে টি এর মান হচ্ছে কত, 3, 3 কে যদি আমি স্কোয়ার করি কত হবে, 9 হবে। 9 ইন্টু হচ্ছে হাফ, তো 9 কে হাফ দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে তুমি পাবা হচ্ছে 4.5, আর সাথে হচ্ছে এ। তাহলে এই জিনিসটা এখন যে অবস্থায় আছে, তুমি এই অবস্থায় এখানে রেখে দাও। এই ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সো একটু ভালো করে খেয়াল করো। তাহলে 81 ইকুয়াল টু 3u প্লাস হচ্ছে 4.5 ইন্টু এ। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ কি বলা হচ্ছে, এরপর সমবেগে। তাহলে গত ক্লাসে এই জিনিসটা আমি অনেক ভালো করে পড়াইছিলাম। সমবেগ মানে কি, বেগ সমান প্রথম বেগ যা, কিছুক্ষণ পরও বেগ তা, তারপরও বেগ তাই। তাহলে সমবেগের ক্ষেত্রে আমি পড়াইছিলাম তোমাদেরকে, ত্বরণের মানটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। কেন শূন্য হয়, কারণ আমরা গতির যে প্রথম সূত্র পড়েছিলাম, এটা যদি তোমাদের একটু রিকল করে দিই, ভি ইকুয়াল টু পড়ছিলাম হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে সমবেগ মানে কি, ভি এর মান যা হবে, ইউ এর মানটাও তাই হবে, অর্থাৎ আদি বেগের মান যা হবে, শেষ বেগের মান তাই হবে। তাহলে শেষ বেগ ভি এর মানটা ইউ করে দাও, তাহলে ইউ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই ইউটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে ইউ আর ইউ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার শুধুমাত্র কি থাকবে, এটি ইকুয়াল টু 0 থাকবে। তাহলে এটি যদি 0 হয়, তাহলে এ ইকুয়াল টু কি হবে, 0/টি। তো আমি শূন্যকে যাই দিয়ে ভাগ করি না কেন, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের 10টা ফ্রেন্ডের মধ্যে 0টা চকলেট দেওয়া হলো, কয়টা করে পাবা? তো যেহেতু 0 চকলেট, তার মানে কি, তোমাকে আমি চকলেট দেই নাই, তার মানে তুমি একটাও চকলেট পাবা না। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 0। তার মানে সমবেগে চললে কোন একটা বস্তু ত্বরণ হয়ে যায় হচ্ছে 0। আচ্ছা, তাহলে যেহেতু ত্বরণ 0 হয়ে যাচ্ছে, তাহলে সমবেগে চললে 3 সেকেন্ড চলে 72 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে সমবেগের ক্ষেত্রে কতদিন তোমাদেরকে আমি কি শিখেছিলাম, এস ইকুয়াল টু ভিটি। তাহলে যেহেতু এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, এস এর মানটা এখানে কত দেওয়া আছে, এস এর মানটা দেওয়া আছে হচ্ছে এখানে 72।
72 ইকুয়াল টু হচ্ছে ভি, ভি এর মানটা আমি জানি না। আর টি বলছে কয় সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড। তুমি গুণ দাও হচ্ছে 3, তাহলে ভি এর মানটা তুমি পাবা হচ্ছে 72 ডিভাইডেড বাই হচ্ছে 3। সো তুমি পাবা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। তাই 24 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বস্তুটা আরো 3 সেকেন্ড পথ চলে। এর মানে আসলে কি সেটা একটু খেয়াল করো। তাহলে ভি, আমরা ভিটা কিন্তু বের করে ফেলছি। তাহলে ভি যেটা, সবাই একটু ভালো করে খেয়াল করো প্লিজ। তাহলে তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, যখন বস্তুটার প্রথম অংশে যায় তখন আমি ইউ এর মানটা জানি না। এটা যাওয়ার পর সে যায় হচ্ছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড যাওয়ার পরে তার এখানে একটা বেগ হয়। এই ভি বেগ নিয়ে সে পরবর্তীতে আরো 3 সেকেন্ড যায়। যেহেতু বস্তুটা সমবেগে চলে, তাহলে শেষ অবস্থায় সে যখন যাবে তখন কিন্তু তার বেগটা ভি হবে। অর্থাৎ এই 3 সেকেন্ড পর এবং পরের 3 সেকেন্ড পর এই বস্তুর বেগটা কিন্তু হবে হচ্ছে সেম। তাহলে আমরা মাত্র যে ভি এর মানটা বের করলাম, আমরা কিন্তু ভি এর মানটা বের করলাম হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। তার মানে এই কন্ডিশনে যদি বলো তাহলেও বস্তুর বেগের মান হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। যদি এখানকার কথা বলো তাহলেও কিন্তু বস্তুর বেগটা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গায় যদি বস্তুর বেগটা 24 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এখন আমরা এই জিনিসটা বের করতে পারি। অর্থাৎ শুরু থেকে বস্তুটা পথ চলে 3 সেকেন্ড পর এই জায়গায় গিয়ে 24 মিটার পার সেকেন্ড বেগ হয়। তাহলে সে একটা নির্দিষ্ট ত্বরণে গেছে। তাহলে আমি অবশ্যই লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি এর মানটা তুমি জানো হচ্ছে 24 ইকুয়াল টু ইউ এর মানটা আমি জানি না। এর মানটা আমরা একটু আগে বের করেছি হচ্ছে, এর মানটা আমরা বের করি নাই। আর টি হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 24 ইকুয়াল টু ইউ প্লাস 3a। খেয়াল করে দেখো আমরা যখন এখানে ম্যাথটা করি এখানে একটা 3u আসছিল। তাহলে S1 এর মানটা এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে 81। আর এই জায়গায় আসছে 24 ইকুয়াল টু ইউ প্লাস 3a। যদি আমরা এই সমীকরণটার নাম দিই হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এটার নাম দিয়ে হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে এখানে আমরা কিন্তু একটা কাজ করতে পারি। আমরা এই ইকুয়েশনটার কিন্তু সব দিকে 3 দ্বারা গুণ করতে পারি। কেন 3 দ্বারা গুণ করব? কারণ 3 দ্বারা গুণ করলে আমি এটার সাথে জিনিসটাকে বিয়োগ করতে পারি। সো যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আমি লিখতে পারবো হচ্ছে 72 ইকুয়াল টু থ্রাইস ইউ প্লাস হচ্ছে 9a। তাহলে 72 ইকুয়াল টু 3u প্লাস হচ্ছে 9a। সো আসলে আমরা একটা কাজ করি, এখন আমরা এই মানটাকে এখন এই সমীকরণ নিচে গিয়ে বসাই দিব। তাহলে এটা হচ্ছে 72 ইকুয়াল টু থ্রাইস ইউ প্লাস হচ্ছে 9a। আমরা কি কোনো ভুল করলাম? এটা একবার একটু চেক করে একটু দাঁড়াও। পুরো ম্যাথটা একবারে করতে পারলে একটু ভালো হতো। বারবার মুছে ফেলতেছে দেখে হয়তো আমি ডেটা ভুলে যাচ্ছি। এখানে ছিল হচ্ছে S1 প্লাস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা করেছিলাম। S1টা ছিল হচ্ছে 81 3 সেকেন্ড। সো ইউটি 3u প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার 9/2, সো 4.5a। আর এখানে হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। সো ভিটা হচ্ছে 24 ই প্লাস এটি। 72 ইকুয়াল টু 3u প্লাস হচ্ছে 9a।
আচ্ছা আমি বিয়োগ করে দেখি, এই ডেটা নিয়ে কোনো একটা মিসিং হয়তো বা হইতে পারে, তারপরে একটু দেখি। তাহলে যদি আমরা ধরো বিয়োগ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ করলে আমাদের কি আসবে, মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে। সো যদি আমরা 81 থেকে 72 যদি মাইনাস করে দিই, সো আমরা এখান থেকে পাবো হচ্ছে 9। এখান থেকে থ্রাইসিউটা হচ্ছে কেটে যাবে। আর এখান থেকে 4.5 থেকে তুমি যদি 9 মাইনাস করে দাও, তাহলে 4.5 থেকে 9 মাইনাস করলে আসবে হচ্ছে তোমার মাইনাস। সো 9 থেকে 4.5 মাইনাস করলে 4.5ই হবে। তাহলে সেই ক্ষেত্রে -4.5a। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এর মানটা বের করি, তাহলে এর মানটা আসে হচ্ছে তোমার, তুমি 9 কে ভাগ করে দাও, 9 কে দিয়ে 4.5 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেই ক্ষেত্রে 2 এর মতো একটা মান আসে। তাহলে আমি এখানে প্লাস মাসটা একটু ইগনোর করতেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে হয়তো বা হিসাবে কোনো একটা ভুল হইলো। বাট শুধু যদি ত্বরণের কথা উল্লেখ করো, তাহলে ত্বরণের মানটা আসবে হচ্ছে 2। এখানে যদি হচ্ছে তোমার 72টা এখানে দেওয়া হয়, আর 81টা যদি এখানে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ইজিলি ম্যাথের অ্যান্সারটা হচ্ছে হয়ে যায়। সো এটা অ্যান্সারটা হচ্ছে সম্ভবত 2 হওয়ার কথা। তারপর আমি আরেকবার চেক করব, বাট অ্যান্সারটা হচ্ছে এটা। এটা একটু দেখো। তাহলে বেগের মানটা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড, আর ত্বরণের মানটা আসে হচ্ছে এটা। আর যদি হচ্ছে ম্যাথটার কোনো কারেকশন থাকে, তাহলে কারেকশনটা হচ্ছে আমি গ্রুপে আপলোড করে দিব, যদি ডেটার কোনো ভুল থাকে আর কি। বাট টোটাল ম্যাথের প্রসিডিউরটা হচ্ছে এটা, যে তুমি এই প্রসিডিউর হচ্ছে জিনিসটা করবা। ভুল করছি কোনো ক্যালকুলেশনে মনে হয়? আচ্ছা, পরেরটাই যাই। এটা একটু দেখো, এগুলো তোমাদের বই হচ্ছে একদমই নাই, যে হচ্ছে এগুলো তোমাদের বই হচ্ছে একদমই নাই, বাট এগুলো হচ্ছে লাগবে, অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র। তো তার আগে একটা জিনিস একটু বলে নিই। ধরো গত ক্লাসগুলোতে যেটা ছিল, তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ, তখন তুমি কিন্তু এমনি এমনি যেতে পারবা না, তোমাকে কিন্তু আরেকজনকে ধাক্কা দিতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে, তারপর তুমি যাবা। কিন্তু পরন্ত বস্তু মানে হচ্ছে, আমি ধরো এখানে একটা বস্তু ছেড়ে ধরে আছি, আমার কিন্তু এই বস্তুটাকে নিচে ফেলার জন্য ধাক্কা দিতে হবে না, আমি জাস্ট এখানে ছেড়ে দিব। তাহলে জাস্ট আমি এখানে ছেড়ে দিলে কিন্তু বস্তুটা পড়ে যাবে। তাহলে এর মানে হচ্ছে, যখন একটা বস্তু ভূমিতে আছে, তখন তাকে সামনের দিকে নেওয়ার জন্য একটা বল প্রয়োগ করতে হয়। সে নিজের ইচ্ছাতে সে মুভ করতে পারবে না, অন্য কোনো বাহ্যিক ধাক্কা বল লাগবে। বাট এরকমের ক্ষেত্রে কোনো বলের কোনো প্রয়োজন নাই। তো এই জিনিসটার উপর ভিত্তি করে বিজ্ঞানী গ্যালিলিও টোটাল 3টা সূত্র দিয়েছিল। এই 3টা সূত্রই পৃথিবীতে তোমার খুব নাম করা, লাগে সবসময় 3টা সূত্র লাগে। তো সূত্রগুলোকে আমরা বলি হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্রের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রথম সূত্র, কারণ এখান থেকে সবকিছু হচ্ছে শুরু। সেটা হলো, তোমরা ইউটিউবে দেখবা, যারা আসলে ইউটিউবে আসলে ব্রাউজ করো, যে ধরো আমি যদি এই পিচ্ছে একটা জিনিস আর এই জিনিসটাকে এখান থেকে ছেড়ে দিই, তো তোমার কিন্তু মনে হবে যে এটা যেহেতু ভারী, তাহলে এটা অনেক আগে ভূমিতে গিয়ে পৌঁছাবে, আর এটা হচ্ছে অনেক পরে ভূমিতে গিয়ে পৌঁছাবে। বাট এই এই জিনিসটা কিন্তু ভুল। যদি বাতাসের কোনো বাধা না থাকে এই রুমে, অর্থাৎ এই রুমে যতটুকু বাতাস আছে এইটুকু যদি আমি সম্পূর্ণ বের করে ফেলতে পারি, তাহলে এই বস্তুটা আর এই বস্তুটা যদি আমি ছেড়ে দিই, তাহলে এই দুটা বস্তু একই সাথে ভূমিতে স্পর্শ করবে। এটাই বিজ্ঞানী গ্যালিলিও প্রমাণ করেছিল। এটা খুব নাম করা একটা এক্সপেরিমেন্ট। সো তুমি এই জিনিসটাকে আরো অন্য কিছুতেও করো, যে খুব ভারী একটা বস্তু, অনেক ভারী একটা বস্তু, আর খুবই হালকা একটা বস্তু, ধরো তোমার মাথার একটা জাস্ট চুল, এই দুটোকে যদি একসাথে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই দুটা একই সাথে ভূমিতে গিয়ে স্পর্শ করবে। তাহলে এটাই হচ্ছে প্রথম সূত্র, যে দুটা বস্তুকে তুমি যদি হচ্ছে একই সাথে ছেড়ে দাও, একটা অনেক ভারী হয় আর একটা হালকা হয়, তাহলে সেক্ষেত্রে দুইজন একই সাথে ভূমি স্পর্শ করবে। তাহলে একই সাথে ভূমি স্পর্শ করে মানে কি, একই সাথে ভূমি স্পর্শ করে মানে হচ্ছে দুটা বস্তু একই সময়ে একই রকম দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই বস্তু যদি নিচে যেতে 5 সেকেন্ড লাগে, তাহলে ওরও নিচে যেতে 5 সেকেন্ড লাগবে। তাহলে ও প্রতি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, ও কিন্তু নিচে যেতে সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি যে দুটা বস্তু একটা নির্দিষ্ট অবস্থান থেকে সম সময়ে সমদূরত্ব অতিক্রম করবে, তাহলে সেটাই হচ্ছে প্রথম সূত্র। সো আমরা একটু দেখে নিই, এটাই বলা হয়েছে দেখো। তাহলে প্রথম সূত্রের প্রথম প্রথম যে শর্ত, সেটা হচ্ছে বায়ু শূন্য স্থানে বা বাধাহীন পথে, যেখানে কোনো বাতাস থাকবে না, কোনো বাধা থাকবে না, সকল বস্তুই নিশ্চল অবস্থা থেকে, নিশ্চল অবস্থা মানে কি, স্থির অবস্থান থেকে যাত্রা করে সমান দ্রুততায় নিচে নামে। তাহলে সমান দ্রুততায় মানে হচ্ছে সমান বেগে নিচে নামে, অর্থাৎ সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে। এই যে লাস্টে যে অংশটুকু আছে, এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে। এটাই হচ্ছে তোমার গ্যালিলিওর প্রথম পরীক্ষা। ব্যাখ্যা আছে, এগুলো শীটে দেওয়া থাকবে, ব্যাখ্যাগুলো দেখে নিও। তাহলে এবার আমরা দ্বিতীয় সূত্রে যাবো, যে দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। তার মানে যখন তুমি বস্তুটাকে ছেড়ে দিচ্ছ, একটা নির্দিষ্ট অংশ যাওয়ার পর বস্তু কি থাকবে, ধরো যে আমি এখান থেকে ছেড়ে দিলাম, তো যখন বস্তুটা এই জায়গায় ছিল, তো তখন তার একটা বেগ থাকবে। সেটাই বলা হচ্ছে যে ওই সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। কোন সময়ের? এখান থেকে যে যে পড়তেছে, তাহলে এই অবস্থানে যেতে তার যে বেগ এবং এই অবস্থানে যেতে তার যে পরিমাণ সময় প্রয়োজন হয়েছে, এই দুটার সমানুপাতিক। অর্থাৎ যত সময় যেতে থাকবে তত তার বেগটা বাড়তে থাকবে। একটা সহজ এক্সাম্পল তোমাকে দেওয়া যেতে পারে। তুমি ধরো একদম নিচ তলায় এখানে সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় বাদাম খাচ্ছ, আর তোমার এখানে বিল্ডিং হচ্ছে 4 তলা একটা বিল্ডিং। ধরো একতলায় বিল্ডিং এ একটা তোমার ফ্রেন্ড আছে, 2 তলা বিল্ডিং এ তোমার একটা ফ্রেন্ড আছে, আর 3 তলা বিল্ডিং এ একটা তোমার ফ্রেন্ড আছে। তাহলে 1 তলা, 2 তলা, 3 তলা। এখন ওই 3টা ফ্রেন্ডও যদি একটা মার্বেল উপর থেকে ছেড়ে দেয়, তাহলে কোন ফ্রেন্ডের ছেড়ে দেওয়া মার্বেল থেকে তুমি মাথায় সব থেকে বেশি আঘাত পাবা? অবশ্যই যেটা 3য় তলা থেকে তোমাকে মার্বেলটা ছেড়ে দিবে। কারণ কি? কারণ 3য় তলা থেকে যে ফ্রেন্ডটা মার্বেলটা ছেড়ে দিবে, সেটা তোমার মাথা পর্যন্ত আস্তে আস্তে বেগ অনেক বেড়ে যাবে, যার ফলে তুমি সেখানে আঘাত পাবা হচ্ছে বেশি। আর 1ম তলা থেকে যে ফ্রেন্ডটা মার্বেল ছেড়ে দিবে, যেহেতু অল্প একটু দূরত্ব অতিক্রম করবে, যার কারণে এখানে বেগের পরিমাণ কম হবে, তুমি মাথায় আঘাত পাবা কম। সো এগুলো একটু দেখো, এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো অবশ্যই তোমার লাগবে। কারণ এখন কিন্তু আর ট্রেডিশনাল পড়া নাই। তোমরা যখন মূল্যায়ন টেস্ট দিবা, মূল্যায়ন টেস্ট দেওয়ার পরে কিন্তু বুঝতে পারবা যে আসলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সো একটু মাথায় রেখো। তো এই ছিল হচ্ছে দ্বিতীয় সূত্র। আমরা ম্যাথগুলো একটু পরে দেখবো। তো যেহেতু দ্বিতীয় সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, সো আমরা চাইলে এই সূত্রকে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি লিখতে পারি। একটু দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তোমরা বলতে পারো ভাই ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি লিখলেন কেন? আমরা তো আগের ক্লাসে পড়ে আসলাম ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে এ কেন হয়? এ হয় তুমি যখন বাহ্যিক কোনো ত্বরণ দিবা, তাহলে বাহ্যিক ত্বরণ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা এ ব্যবহার করি। আর যখন একটা বস্তু নিজেই নিচে পড়ে যাচ্ছে, আমাকে ত্বরণ দিতে হচ্ছে না, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ আসতেছে এখানে, তখন আমরা সেখানে এ ব্যবহার না করে আমরা সেখানে জি ব্যবহার করব। তার মানে এ আর জি দুটি হচ্ছে সেম জিনিস। একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে তুমি যেটা সৃষ্টি করতেছো সেটা। আরো সহজ করে বললে আমরা বলতে পারি যে, ধরো একটা প্রাকৃতিক পানি, যেটা হচ্ছে আমরা ভূমি থেকে নিয়ে আসতেছি উঠায়া, সেটা হচ্ছে একটা প্রাকৃতিক পানি। আর একটা হচ্ছে তোমার কাছে কিছু হাইড্রোজেন কিছু অক্সিজেন আছে কেমিস্ট্রির ভাষায়, তুমি সেখান থেকে তৈরি করলে একটা পানি, সেটা এরকম অনেকটা বলতে পারো আর কি। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে দ্বিতীয় সূত্র। So, আমরা একটু তৃতীয় সূত্র দেখবো। এগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, যেহেতু তোমাদের বইয়ে নাই। তো কঠিন মনে হলো, আসলে কিছু করার নাই, পড়তে হবে। বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো এই সূত্র পড়ার আগে দেখো, আমরা গতদিন যে গতির 3টে সূত্র পড়েছিলাম, আমরা এমন একটা সূত্র পড়ে আসছিলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা একটু ম্যাথ করলাম। তাহলে এস কেন ছিল? অর্থাৎ রাস্তা থেকে রাস্তা যে দূরত্ব, এই জন্য আমরা সেখানে এস ব্যবহার করেছিলাম। যেহেতু এখন উপর নিচের একটা ব্যাপার আসছে, অর্থাৎ দূরত্বটা এখন আর এক্স অক্ষে নাই, এখন ওয়াই অক্ষে চলে আসছে। সো আমরা এখানে এস এর পরিবর্তে এখন আমরা ইউজ করবো হচ্ছে এইচ। সো এইচ আদিবেগ ইউ, সো আমার আদিবেগ নিয়ে কোনো সমস্যা নাই। সময় টি, সেটা নিয়েও আবার কোনো সমস্যা নাই। তাহলে হাফ, আমার হাফ নিয়েও কোনো সমস্যা নাই। তাহলে এখন আসা হচ্ছে এ। তাহলে এটা ছিল কি? ত্বরণ। বাট এখন তো উপর নিচের ব্যাপার, so এখন তো আমি আর রৈখিক ত্বরণ ব্যবহার করব না, আমি ব্যবহার করব হচ্ছে অভিকর্ষ ত্বরণ, সো জি। আর সাথে কি আছে? সময়। সো আমার তো সময় না, আসলে সমস্যা নাই। তাহলে এই ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এই ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সূত্রটা আমরা পেলাম, তাহলে এখানে প্রতিটা প্রশ্নে বলা হচ্ছে বস্তুকে তুমি ছেড়ে দিবা। ছেড়ে দেওয়া কিন্তু এক জিনিস, ফেলে দেওয়া কিন্তু আরেক জিনিস। ফেলে দেওয়া মানে হচ্ছে তুমি ধাক্কা দিচ্ছ, আর ছেড়ে দেওয়া মানে হচ্ছে জাস্ট তুমি আঙুলটা ফাঁকা করে তুমি বস্তুটাকে ফেলে দিচ্ছ, মানে ছেড়ে দিচ্ছ। তা যেহেতু বস্তুটাকে তুমি ছেড়ে দিচ্ছ, অর্থাৎ ধাক্কা দিচ্ছ না, তাহলে আদিবেগ যেটা, তাহলে আদিবেগ ইউটের মানটা কিন্তু জিরো, অর্থাৎ ইউ এর মানটা জিরো। তাহলে যদি আদিবেগ ইউ এর মানটা জিরো হয়, জিরো দিয়ে তুমি যখন টি কে গুণ করবা, এটা কি হবে? জিরোই হবে। তাহলে এখানে পুরো ব্যাপারটা জিরো হয়ে গেল। যদি জিরো হয়ে যায়, তাহলে তোমার এখানে কি থাকবে?
তোমার এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে হাফ মানে কি? হাফ তো হাফ, তুমি যেখানেই যাও পৃথিবীতে যাকে বলবা 1/2, সে কিন্তু বুঝে যাবে এটা হচ্ছে হাফ। এরপর আসো জি। জি মানে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের মান তুমি জানো, যদি না জানো জেনে রাখো। তাহলে জি এর যে মানটা অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, এই মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো বড় ক্লাসে আর একটু চেঞ্জ হবে যখন তুমি কলেজে যাবা। সো যেহেতু এখনো বড় ক্লাসে যাও নাই, সো চেঞ্জ করার দরকার নেই, তুমি এটাই মাথায় রাখো। জি এর মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর মানটা যেহেতু ফিক্সড, তার মানে এটাও কনস্ট্যান্ট। তাহলে একমাত্র পরিবর্তনশীল এখানে কি? একমাত্র পরিবর্তনশীল হচ্ছে এখানে টি। তাহলে যেহেতু টি, তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারি, আমি জানি না এগুলো আগে পড়ে আসছো কিনা, পড়ে আসার কথা না, বাট না পড়লে একটু খেয়াল করো। যেই পুরো ব্যাপারটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যেটা কোনো পরিবর্তন হয় না, সেই পুরো ব্যাপারটাকে কে লেখা যায়? যে ব্যাপারটা কখনো পরিবর্তন হয় না, সেটাকে কে লেখা যায়? তাহলে যেহেতু তুমি পাইতেছো এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাহলে এই হাফ জি এর যেহেতু কোনো পরিবর্তন নাই, তাহলে হাফ জি ইকুয়াল টু তুমি লিখতে পারবে হচ্ছে কে। তাহলে কে ইন্টু টি স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে কে টি স্কোয়ার। এখন তুমি যখন একটা সমান থেকে সমান চিহ্নটাকে সরাই ফেলবা, নিয়ম হচ্ছে যে এখানে ধ্রুবক আছে তাকেও তোমার সরাই ফেলতে হবে। তাহলে যদি আমি এখান থেকে সমান চিহ্নটাকে সরাই ফেলতে চাই, তাহলে এর মধ্যে যে স্থির, যার কোনো চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ কার হয় না? কে এর কোনো চেঞ্জ হয় না, তাহলে তাকে তোমার সরাই ফেলতে হবে। যখন তুমি সরাই ফেলবা, তখন সমানের পরিবর্তে কি আসবে? তখন আসবে হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক আসবে হচ্ছে কখন? যখন তুমি ধ্রুবকটাকে সরাই ফেলবা। তখন তুমি লিখতে পারবে হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তো তুমি যখন বই পড়বা বা গাইড পড়বা, তখন শুধু এইটুকুই তোমার লেখা থাকবে, এই সমানুপাতিক টি স্কোয়ার। কিন্তু কেন এই সমানুপাতিক টি স্কোয়ার হলো? আসলে সমানুপাতিক জিনিসটা কি, আসলে ধ্রুবক জিনিসটা কি, এটা কিন্তু কোনো বইয়ে লেখা নাই, কোনো বইয়েও তুমি লেখা পাবা না, তুমি কোনো গুগলেও লেখা পাবা না। সো এই জিনিসগুলো তোমার কারো কাছ থেকে বুঝে নিতে হবে পড়াটাকে বেশি সহজ করার জন্য। আচ্ছা, এখন অনেকেই ভাবতে পারো যে "তাহলে ভাইয়া ধ্রুবক জিনিসটা কি, বা এটা আসলে কই থেকে আসলো, কিভাবে বুঝবো?" আমি তোমাকে একটা বেসিক একটা এক্সাম্পল দিতে পারি। সেটা হলো, যেই জিনিসটা যেই জিনিসটা তুমি বিশ্বের যেখানে নিয়ে যাও, সেই জিনিসটার কোনো পরিবর্তন নাই, সবাই তাকে এক নামেই চেনে, সেই জিনিসটার নাম হচ্ছে ধ্রুবক। বাট এমন কিছু একটা, যেই জিনিসটা চেঞ্জ হতে থাকবে, সেই জিনিসটার নাম কিন্তু আর ধ্রুবক না। যেমন আমি তোমাকে বলতে পারি যে আহ একটা সংখ্যা বললাম 10। এই 10 নিয়ে তুমি যাকেই দেখাবা, সে কিন্তু বলবে এটা 10, তার মানে এটা ধ্রুবক। তুমি করলা কি, বি ডবল ও কে, এটা একটা শব্দ। এই শব্দকে তুমি যাকেই দেখো না কেন, সে কিন্তু বলবে এটা বুক। কিন্তু এমন কিছু জিনিস, যে জিনিসটা চেঞ্জ হবে, কিরকম করে চেঞ্জ হবে? ধরো আমি তোমাকে বললাম যে তোমার ক্লাস 6-এ তোমার রোল কত ছিল? তো তোমার ক্লাস 6-এ যে রোল ছিল, ক্লাস 7-এ কিন্তু তোমার রোল কিন্তু তা ছিল না, ক্লাস 8-এ কি কিন্তু সেই রোল ছিল না। অথবা আজকে তুমি যতটুকু পরিমাণ ভাত খাইছো, আগামীকাল কিন্তু সেম সেম পরিমাণ তুমি ভাত খাবা না, তারপরের দিন গিয়ে কিন্তু তুমি সেম পরিমাণ ভাত খাবা না। আবার গত বছর তোমার যে উচ্চতা ছিল, পরের বছর গিয়ে তোমার কিন্তু উচ্চতা এটা থাকবে না, তারপরের বছর গিয়ে তোমার কিন্তু এটা উচ্চতা থাকবে না। তার মানে যেই জিনিসগুলো কন্টিনিউয়াস, পরিবর্তনশীল, সেই জিনিসগুলোকে আমরা ধ্রুবক বলবো না, আমরা বলবো সেই জিনিসগুলোকে হচ্ছে চলরাশি। অথবা আরো সহজ করে বলা যায়, আজকে তোমার যে বয়স, কালকে তোমার বয়স সেটা থাকবে না, তারপরের দিন সেই বয়স তোমার থাকবে না। তাহলে জিনিসটা পরিবর্তনশীল। যে জিনিসটা পরিবর্তনশীল, সেই জিনিসটাকে ভ্যারিয়েবল বলা হয় বা চলরাশি বলা হয়। আর যে জিনিসটা সবসময় স্থির, সেই জিনিসটাকে স্থির রাশি বা ধ্রুব রাশি বলা হয়। যদি আমি তোমাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি না, বাট আমার কাছে মনে হচ্ছে আজকে লেকচার আমার নিজের কাছে একটু কঠিন মনে হচ্ছে, আমাকে একটু জানাবা যে এইটুকু পরিমাণ আসলে বুঝলা কিনা। যারা জুমে যারা কানেক্টেড আছো বা লাইভে যারা আছো, আমাকে জাস্ট একটু জানাও যে এইটুকু পরিমাণ বুঝতে পারতেছো কিনা। যদি কঠিন মনে হয় তাহলে হচ্ছে আজকে কঠিন জিনিসগুলো আর পড়াবো না, অন্য কিছু পড়াইতে হবে আর কি।
আচ্ছা, আয়ান লিখেছে হচ্ছে জি। আচ্ছা, জি শুনলে খুব ভালো লাগে যে আমার কাছে মনে হচ্ছে বেশি কঠিন হয়ে গেল নাকি জিনিসটা। জাবির হোসেন লিখেছেন ফিলস হার্ট। মাইমুনা, কঠিন আমি জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি বুঝতে পারতেছে কিনা। প্রশ্নই শোনা হয় নাই, সো অ্যান্সার তো ভুল হবেই, অ্যান্সার ভুল। আর এগুলো টাফ মনে হলো, কিছু করার নাই, এগুলো লাগবে, পড়তে হবে, আজ হোক কাল হোক পরশু হোক, এগুলো লাগবে, পড়তে হবে সব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারতেছে, আমি নেগেটিভ কিছু ধরলাম না আর কি। পাপন ইজি, থ্যাংক ইউ। তাহলেই হবে, ফাইন। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে ছিল। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এটা সমানুপাতিক বলতে পারি। তো আমরা এখন এখন এই জিনিসগুলো একটু ম্যাথ দেখবো। ম্যাথগুলো হচ্ছে আমি আমার মতো করে সেট করেছি। সো ম্যাথগুলো একটু ভালো করে একটু খেয়াল করতে হবে, আদারওয়াইজ একটু ঝামেলা হতে পারে। এটা দেখো, একটি সুউচ্চ ভবন থেকে, এখন আমি 6টা ম্যাথ করাবো, এখন 6টা ম্যাথ খুব গুরুত্বপূর্ণ, একটু সবাই একটু খেয়াল করবো প্লিজ। একটি সুউচ্চ ভবন থেকে, সুউচ্চ ভবন মানে হচ্ছে অনেক উঁচু একটা বিল্ডিং, কত উঁচু সেটা আমরা জানি না। 1 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলে 1 মিনিট পর বস্তুটির বেগ কত হবে? তার মানে এটা হচ্ছে অনেক উঁচু একটা বিল্ডিং। এই বিল্ডিং যদি আমি একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে 1 মিনিট পর তার বেগ কত হবে? তাহলে ভি ইকুয়াল টু কত হবে সেটা আমি জানতে চাচ্ছি। আমি লিখেছি ছেড়ে দেওয়া হলে, তাহলে ছেড়ে দেওয়া মানে কি, আমি একটাকে বুঝাইছি, ছেড়ে দেওয়া মানে হচ্ছে জাস্ট আমি আঙ্গুলটাকে প্রসারিত করব, বস্তুটা পড়ে যাবে। তাহলে ছেড়ে দেওয়া মানে হচ্ছে বস্তুটার বেগ সবসময় হবে হচ্ছে জিরো। ছেড়ে দেওয়ার কথা বললে বস্তুর বেগ হবে হচ্ছে জিরো, তাহলে ইউ এর মানটা হচ্ছে জিরো। তোমাকে টি দেওয়া আছে, টি এর মান বলা হয়েছে 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু সবকিছু হচ্ছে এস আই এককে করতে হবে, গত ক্লাসে আমি যেগুলো বলেছিলাম যে সবকিছু এস আই এককে করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ভির মানটা বের করতে হবে, ইউ এর মানটা আমরা জানি, টির মানটা আমরা জানি। এখন এই যে বস্তুর নিচে পড়তেছে, কত ত্বরণে পড়বে? এখন তার এ আসবে না, যেহেতু উপর নিচের ব্যাপার। উপর নিচের ব্যাপার আসলে সবসময় জি চলে আসবে। তাহলে জি এর যে মানটা, তাহলে জি এর মানটা আমি একটু আগে তোমাদেরকে পড়াইছি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর মানটা আমার জানা আছে। তাহলে আমি সরাসরি বেগ বের করে ফেলবো। তাহলে বেগ কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে ইউ এর মানটা হচ্ছে আমার জিরো, জি এর মানটা হচ্ছে 9.8, আর টি এর যে মানটা, টি এর মানটা হচ্ছে 60। এখন আমি জানি তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, যাদের কাছে ক্যালকুলেটর নাই তারা একটু এগুলো একটু হিসাব শিখে নাও ছোট থেকেই। দেখো, যদি আমি 60কে 60 না লিখে, যদি আমি 6 × 10 লিখি, তাহলে সে কিন্তু কিন্তু আমার কোনো সমস্যা নাই। 6 × 10 লাখে যে কথা, 60 লাখ একই কথা। তাহলে 9.8 কে তুমি 10 দিয়ে যদি গুণ করো, তাহলে এখান থেকে একটা পয়েন্ট চলে যাবে, সো শূন্য এখানে চলে আসবে, সেটা তো ইজিলি জানো। তাহলে যদি আমি এখান থেকে পয়েন্ট উঠাই দিই, তাহলে নিচে একটা কি আসবে, পয়েন্টের জন্য একটা 1 আসবে, আর শূন্য। তাহলে এই 10 10 হচ্ছে কাটা, তাহলে 98 ইন্টু হচ্ছে 6। তো 98কে 6 দ্বারা তো আসলে গুণ করতে সবাই পারবা। এটাও খুব সহজ নেমে করা যায়। এগুলো তোমাদেরকে আস্তে আস্তে শিখাবো, একদিন শিখলে একটু গালিগালাজ করবা যে ভাই অনেক কিছু পড়াই, সো দরকার নাই, একটু আস্তে আস্তে পড়াই। তাহলে এটা আমি গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 588 মিটার পার সেকেন্ড। 588 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বস্তুটা যখন আহ 1 মিনিট পর যখন হবে, 1 মিনিট পর তার বেগটা হবে হচ্ছে 588 মিটার পার সেকেন্ড। এটা হবে বস্তুটার বেগ। সো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা, প্রথম ম্যাথের অ্যান্সার। এরপর আমরা আসলে দ্বিতীয় ম্যাথে যাই। তোমরা এখানে একটা কাজ করতে পারো, এখানে একটা তোমাদেরকে দিই, এটা হোমওয়ার্ক না, এটা এমনি দিচ্ছি, যদি করতে পারো আর কি। তোমরা এই ম্যাথটা করবা, কত সময় পর বস্তুটা ভূমিতে 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে স্পর্শ করবে। এই বস্তুটাকে ছেড়ে দিলে বিল্ডিং থেকে কত সময় পর 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে
স্পর্শ করবে। এটা দেখবো কারা পারো, পারলে কইরো। পরের ম্যাটে দেখো, এই ম্যাটটা একটু ভালো করে খেয়াল করে দেখবা। এই টেনিস বলকে এত বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলে, তাহলে একটা টেনিস বলকে তুমি খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলা, তাহলে এটা হচ্ছে তোমার টেনিস বল, তুমি খাড়া উপরের দিকে ছুঁড়ে মেরেছো। কতক্ষণ পর বলটি তোমার হাতে এসে পড়বে? তার মানে যখন তুমি বস্তুটাকে অর্থাৎ টেনিস বলটা তুমি যখন উপরের দিকে থ্রো করলা, তখন যে বেগটা ছিল সেটা ছিল হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড। দেখো, যেহেতু তুমি উপর দিকে থ্রো করেছো, একটু এটার দিকে একটু তাকায় থাকো, যেটার দিকে একটু তাকায় থাকো। যখন সে উপর দিকে গেল, একটা সময় পর কিন্তু সে নিচের দিকে নামা শুরু করেছে। তাহলে কখন সে নিচের দিকে নামা শুরু করেছে? যখন তার বেগটা কমতে কমতে শূন্য হয়ে গেছে। তাহলে এ ততক্ষণ পর্যন্ত উপরের দিকে যাবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বেগ থাকবে। যখন তার বেগটা শূন্য হয়ে যাবে, তখন সে কিন্তু তার উপরের দিকে যাবে না, সে কিন্তু নিচের দিকে নামা শুরু করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তার মানে 29.4 মিটার পার সেকেন্ড বেগে যখন তুমি থ্রো করলা, তখন একটা সময় গিয়ে তার যে বেগটা সেটা কিন্তু হবে হচ্ছে 0। তাহলে তুমি শুরুতে যে বেগটা এখানে লিখেছো সেই বেগটা কিন্তু ইউ, আর যখন তার বেগটা গিয়ে শূন্য হয়ে গেল, তাহলে সেই বেগটা হচ্ছে ভি। এখন যখন বস্তু উপর থেকে নিচে নামতো, তখন সে কত ত্বরণে নামতো? জি ত্বরণে নামতো। কখন? যখন উপর থেকে নিচে নামতো। বাট এখন তো তুমি বস্তুটাকে নিচে থেকে উপরের দিকে থ্রো করতেছো। তাহলে যেহেতু নিচের থেকে উপরের দিকে থ্রো করতেছো, তাহলে তো বেগটা, সরি, ত্বরণটা কি হবে? উল্টায় যাবে, যেহেতু ত্বরণ ভেক্টর রাশি। তাহলে যখন তুমি নিচ থেকে উপরের দিকে থ্রো করতেছো, তখন কিন্তু এই ত্বরণটা কিন্তু আর পজিটিভ থাকবে না, ত্বরণটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ হয়ে যাবে -জি। তাহলে তুমি নর্মালি যে সূত্র জানো, একটু আগে আমরা যে সূত্র পড়ে আসছি, সূত্র ছিল হচ্ছে v = u+gt। এটা কখন হইতো? যখন বস্তুটা নিচ থেকে, সরি, উপর থেকে নিচের দিকে আসতো। তাহলে এখন যেহেতু তুমি নিচ থেকে উপর দিকে থ্রো করেছো, তাহলে এখন কিন্তু এই জি এর মানটা আর পজিটিভ হবে না। তাহলে জি এর মানটা হবে হচ্ছে v = u-gt। তো তুমি একটা কাজ করো, তুমি ভি এর মানটা বসাও। তাহলে ভি এর মানটা হচ্ছে এখানে 0। তাহলে 0 = ইউ এর মানটা হচ্ছে 29.4 ইন্টু জিটি। তাহলে জি এর মানটা হচ্ছে 9.8। তাহলে 9.8 ইন্টু হচ্ছে টি। তাহলে 9.8 ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে 29.4। সো তুমি 9.8 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু বের করলাম হচ্ছে কতক্ষণ পর বস্তুটার বেগ শূন্য হয়ে যাবে। বাট আমি কি তোমাকে প্রশ্ন কিন্তু তা চাই নাই, আমি প্রশ্ন চাইছি যে কতক্ষণ পর এই বলটা তোমার হাতে এসে পড়বে। এটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এই বস্তুটাকে থ্রো করার পর 3 সেকেন্ড পরে গিয়ে বস্তুর বেগ শূন্য হয়ে গেছে। তো সবসময় মাথায় রেখো, এগুলো আস্তে আস্তে করাবো, একদিন তো আর সম্ভব না। যে কোনো ভাবে একটা বস্তুকে তুমি যদি উপর দিকে নিক্ষেপ করো, তাহলে তার যেতে ততক্ষণ সময় লাগে, ওই রাস্তা আসতে সেম পরিমাণ সময় লাগে। তুমি যেভাবেই তুমি থ্রো করো না কেন, তুমি এইভাবে থ্রো করো, এইভাবে থ্রো করো, এইভাবে থ্রো করো, তোমার ইচ্ছা, যেভাবেই থ্রো করো, অর্ধেক রাস্তা যেতে যে সময় লাগে, বাকি অর্ধেক রাস্তা একই সময় লাগে। অর্থাৎ এইটুক যেতে 3 সেকেন্ড সময় লেগেছে। এরপর যখন এই বস্তু নিচে থেকে নামা শুরু করবে, তার আরো 3 সেকেন্ড সময় লাগবে। তার মানে বলটা ছোড়ার টোটাল 6 সেকেন্ড সময় পর বলটা তোমার হাতে এসে পড়বে। এগুলো একটু ভালো করে দেখো, এগুলো থেকে অ্যাসাইনমেন্ট দিব। তাহলে অ্যান্সারটা হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ড পর বস্তুটা তোমার বা বলটা তোমার হাতে এসে পড়বে। এই ম্যাথগুলো কিন্তু বইয়ে নাই বা গাইডেও নাই, আমি এগুলো হচ্ছে একটু তৈরি করে দিয়েছে, যে তোমাদের আসলে ব্রেনটাকে হচ্ছে একটু স্ট্রং করার জন্য, যে জিনিসটা আসলে বুঝতেছো কিনা বা পারতেছো কিনা। পরটা দেখো, আকাশ থেকে শিলাবৃষ্টির, যেহেতু এখন অনেক বেশি শিলাবৃষ্টি হচ্ছে, আকাশ থেকে শিলাবৃষ্টির পৃথিবীতে আসতে 20 সেকেন্ড সময় লাগে। যেহেতু 20 সেকেন্ড সময় লাগে, তো বুঝতে পারতেছো আমি তোমাকে টি এর মান দিয়েছি। তাহলে টি এর মানটা হচ্ছে 20 সেকেন্ড। তোমার চেয়ে আকাশ কত উপরে? যে তোমার চেয়ে আকাশ কত উপরে? তাহলে যদি 20 সেকেন্ড সময় লাগে পানি পড়ার, তাহলে তোমার থেকে হচ্ছে আকাশ কত উপরে? তো আমরা সেটা একটু দেখবো।
দেখছো বৃষ্টি আর আকাশের কথা বলতে থেকে বোর্ডটাই বন্ধ হয়ে গেছে। একটু ওয়েট, 20 সেকেন্ড। ছবিগুলোকে আবার নিয়ে আসতে হবে। এরপর ঠিক আছে সাউন্ড। আচ্ছা, তো দেখো একটু এখানে বলা হয়েছিল যে আকাশ থেকে শিলা বৃষ্টির পৃথিবীতে আসতে 20 সেকেন্ড সময় লাগে। তো তার মানে টি এর যে মানটা, তাহলে টি এর মানটা হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আকাশ কত উপরে? তাহলে বৃষ্টি যেহেতু খাড়া নিচের দিকে পড়তেছে, তাহলে উপর থেকে নিচের দিকে পড়ার ক্ষেত্রে জি এর মানটা হচ্ছে পজিটিভ। তাহলে তোমার টি এর মানটা এখান থেকে আছে জি। তাহলে বৃষ্টি পড়তেছে, তাহলে কি স্থির অবস্থা থেকে পড়তেছে? তাহলে যেহেতু স্থির অবস্থা থেকে পড়তেছে, তাহলে ইউ এর মানটা হচ্ছে 0। সো ইজি। তোমাকে বলা হয়েছে আকাশ কত উপরে, তাহলে উপরে মানে কি তোমার কাছে এইচ চাওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, যেহেতু ইউ এর মানটা হচ্ছে আমাদের কত, 0, তাহলে আমার এই মানটা পুরোটাই হয়ে যাবে হচ্ছে 0। তাহলে হাফ জি এর মানটা হচ্ছে 9.8, আর টি এর মানটা হচ্ছে 20 সেকেন্ড। আমি 20কে তাহলে হচ্ছে স্কোয়ার করে দিব। তো হাফ দিয়ে তুমি একটা কাজ করো, আমরা একটু ইজি ভাবে করি। তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু, তাহলে 20 স্কোয়ার মানে কয়টা 20 আছে এখানে? দুটো 20 আছে। সো তুমি লেখো হচ্ছে 20 ইন্টু হচ্ছে 20। তাহলে সেই ক্ষেত্রে 2 দিয়ে যদি আমি এখানে
20 কে কেটে দিই, তাহলে আমি এখান থেকে 10 পাবো। এই 10 আর 9.8 একটু আগে তোমাদেরকে গুণ করা শিখেছি, এটা হবে হচ্ছে 98। তাহলে 98 কে আমি গুণ করবো হচ্ছে কত দিয়ে? 20 দিয়ে। তাহলে এটা গুণ করে আমার যেটা হবে সেটা অ্যান্সার হবে। তাহলে কত হবে? আগে 2 দিয়ে তুমি 98 কে গুণ করো। তাহলে 2 দিয়ে 98 কে গুণ করলে হবে হচ্ছে 196। এবার তুমি জিরো এখানে বসাই দাও, তাহলে আসবে হচ্ছে 1960 মিটার। তাহলে এককটা হবে 1960 মিটার, অর্থাৎ বৃষ্টি পড়তেছে ভূমি থেকে 1960 মিটার উপর থেকে। তো 1960 মিটার বলা যায় কথা, 1.96 কিলোমিটার এটা বলা একই কথা। তো এই ম্যাথটা তোমাদের দেওয়ার একটা একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে নর্মাল যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে বৃষ্টি যে হয় মেঘ থেকে, কোন মেঘ থেকে বৃষ্টি হয় আর সেই মেঘের দূরত্ব আমাদের পৃথিবী থেকে কত, ভূপৃষ্ঠ থেকে কত, এবং এটা অ্যান্সারটা সত্যি হচ্ছে এটা। বৃষ্টি যে হয় সেটার দূরত্ব হচ্ছে 0 থেকে 2 কিলোমিটার, অর্থাৎ যেই মেঘ থেকে আমাদের পৃথিবীতে বৃষ্টি হয় সেটা সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আর আমাদের এখানকার অ্যান্সারটা আসছে 1.96 কিলোমিটার। সো তার মানে জিনিসটা সঠিক, এইরকম দূরত্ব থেকে বৃষ্টিটা হচ্ছে। আশা করি বুঝছো। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ম্যাথ দিচ্ছে আর কি, বইয়ের কোনো ম্যাথ আমি দিই নাই। করার কোশ্চেনটা একটু দেখো। একটি বাঘ একটি বানরকে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাওয়া করেছে। তাহলে বাঘ যদি বানরকে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাওয়া করে, তাহলে অবশ্যই বানরের নিজস্ব একটা বেগ আছে। বানরের বেগ কত সেটা আমি উল্লেখ করি নাই। এক পর্যায়ে বাঘের হাত থেকে বাঁচতে বানরটি 15 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে লাফ দিছে। তাহলে একটু সিচুয়েশনটা একটু চিন্তা করো। তার মানে এই জায়গাতে এরকম একটা জায়গায় বানর ছিল আর তার পিছনে পিছনে বাঘ ছিল। তাহলে বানরও সামনের দিকে দৌড় দিছে, বাঘটাও সামনের দিকে দৌড় দিছে। তো একটা পর্যায়ে গিয়ে হয়তো বা বানরের মনে হয়েছে যে সে বাঘটাকে ধরে ফেলবে। সে ভয়ের চোটেই হোক আর যে কারণেই হোক, সে লাফটা দিছে হচ্ছে উপর দিকে। আগে ম্যাথের বাংলাটা ভালো করে বোঝো। সে লাফটা দিছে হচ্ছে উপর দিকে। তাহলে কত বেগে সে লাফ দিল? সে লাফ দিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে। এখন লাফ দিয়ে 4 সেকেন্ড পর খাড়া বাঘের ঘাড়ে এসে পড়লো। তার মানে যখন এই বানরটা উপর দিকে লাফ দিছে, এই লাফ দেওয়ার 4 সেকেন্ড পর বাঘ যেহেতু তার পিছন পিছনে ছিল, বাঘ বানরের নিচে এসে এসে ধরো দাঁড়াইছে। যখন দাঁড়াইছে বা দৌড়ায় যাচ্ছিল কিছু একটা, এক্স্যাক্টলি 4 সেকেন্ড পর বানরটা বাঘের ঘাড়ে এসে পড়ছে হচ্ছে 4 সেকেন্ড পরে। এখন তোমাকে বলতে হবে বানরটি লাফ দিয়ে কত উঁচুতে উঠেছিল, অর্থাৎ বানর যে লাফ দিল সে আসলে কত উঁচুতে উঠেছিল। তাহলে আমি তোমাকে একটু আগে বুঝেছিলাম একটা জিনিস, যে যেভাবেই তুমি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করো না কেন, সেটার উপরের দিকে যেতে এবং আসতে সেম পরিমাণ সময় লাগে। তাহলে এই বানর একে হচ্ছে উপরের দিকে লাফ দিছে, দেন সেখান থেকে আবার বাঘের ঘাড়ে এসে পড়ছে। এই দুটা কাহিনী মিলে তার সময় লেগেছে হচ্ছে 4 সেকেন্ড। যেহেতু দুটো মিলে তার সময় লেগেছে 4 সেকেন্ড, তাহলে নিচে থেকে উপরের দিকে উঠতে বানরের সময় লেগেছে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে তোমাকে আসলে বের করতে হবে 2 সেকেন্ড পর বানর কত উপরে উঠেছিল। তাহলে যেহেতু নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে জি এর মানটা কি হবে? জি এর মানটা নেগেটিভ হবে। তাহলে যেহেতু জি এর মানটা নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ফিজিক্স কিন্তু এই জন্যই টাফ। তুমি যদি এই জিনিসটা বোঝো যে তোমাকে আসলে কি চাওয়া হয়েছে বা কি বলা হয়েছে, তাহলেই তুমি কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবা। যদি তুমি এই জিনিসটাই না বোঝো, তাহলে এই সূত্র তুমি কই থেকে ব্যবহার করবা? এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো। এখন আমি যদি তোমাকে এরকম একটা ম্যাথ দিয়ে এত বিস্তারিত ভাবে না বোঝায়া শুধু সূত্র বসাইতে ম্যাথ নিয়ে চলে যাই, করে দিয়ে যাই, তো তোমার কাছে কিন্তু ইজি মনে হতে পারে, বাট এটা কিন্তু আসলে ইজি না। কারণ এখানে যতভাবে আমি কথাগুলোকে চেঞ্জ করতে থাকবো, এই ম্যাথটাও কিন্তু এভাবে চেঞ্জ হতে থাকবে। এবং এই জন্যই গত ক্লাসে ফিজিক্সের আগে আমি অনেক কথা বলে নিছিলাম যে ফিজিক্সটা আসলে টাফ, ফিজিক্স আসলে আমরা নম্বর কম পাই। এর কারণটা হচ্ছে এটা, কারণ আমরা ফিজিক্সটা কখনো বুঝে করতে চাই না। সো যারা ফিজিক্সে ভালো করতে চাও, তাদের কিন্তু অবশ্যই ফিজিক্সের যে কথাগুলো বলা আছে সেগুলোতে প্রচুর সময় দিয়ে ভাবতে হবে। আচ্ছা, তাহলে এই ইকুয়াল টু হচ্ছে ইউটি মানে সাব জিডি স্কোয়ার। তাহলে এই হচ্ছে কতটুকু উচ্চতায় সে উঠেছিল। সো আমি এখানে ইউ এর মানটা বসিয়ে দিব। তাহলে ইউ এর মানটা হচ্ছে এখানে হচ্ছে কত? 15। এত বেগে
তাহলে ইউ হচ্ছে 15, তাহলে কয় সেকেন্ড, 2 সেকেন্ড, মাইনাস হাফ ইন্টু জির মানটা হচ্ছে 9.t, আর টি স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে হবে হচ্ছে 4। এটা হচ্ছে আমার এইচ এর মান। তাহলে 15 হচ্ছে কত, 30, মাইনাস 2 দিয়ে 4কে কাটো, 2, 9.8 কে 2 দ্বারা গুণ করো, 19.6। সো 30 থেকে 19.6 বাদ দিলে আসবে হচ্ছে 10.4 মিটার। তার মানে তার মানে বানরটা বানরটা লাফ দিয়ে উপরের দিকে 10.4 মিটার উপরের দিকে উঠেছিল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা, তুমি পুকুর পাড়ে বসে থাকার সময়, পুকুর পাড় তো অবশ্যই চেনো, ধরো এটা হচ্ছে একটা পুকুর, যেটা হচ্ছে একটা পুকুর, পুকুরে ধরো এখানে পানি আছে, পুরোপুরি পানি নাই, পানি একটু কম আছে, তাহলে এটা হচ্ছে পানি। একটি তাল 30 মিটার পার সেকেন্ড বেগে পানিতে পড়তে দেখলা। তার মানে এই জায়গাতে একটা তাল গাছ আছে, তাহলে এই তাল গাছে ধরো তাল আছে, এই তালটা এখান থেকে যখন পানিতে পড়লো, এই তালটা ডিরেক্টলি এখানে যখন পানিতে পড়লো, তখন তার বেগটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে তাল তো আর গাছ থেকেও ধাক্কাতে ফেলায় দেয় নাই, তাল পেকে গেছে, এখান থেকে তালটা পড়ে গেছে। তাহলে তালের এই জায়গায় যে বেগটা, অর্থাৎ পানিতে পড়ার যে বেগটা, সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আর যেখান থেকে তালটা খুলে পড়ে গেল, এখানে যে ইউ এর মানটা, তাহলে সেখানে সে স্থির অবস্থায় ছিল, তাহলে এখানকার মানটা হচ্ছে 0। তাহলে ভি এর মানটা তুমি জানো, ইউ এর মানটা তুমি জানো। বলতে পারবা তালটি কত উপর থেকে পানিতে এসে পড়লো? তাহলে যেহেতু উপর থেকে নিচের দিকে এসে পড়ছে, যে উপর থেকে যেহেতু নিচের দিকে এসে পড়ছে, তাহলে জি এর মানটা হচ্ছে ধনাত্মক, তাহলে জি এর মানটা হচ্ছে 9.8। তাহলে যেহেতু উপর থেকে নিচের দিকে এসে পড়ছে, কত উপর থেকে তালটা এসে নিচে পড়েছে তুমি সেটা বের করতে চাচ্ছ, তাহলে সেটা হবে হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে আদিবেগ তুমি জানো হচ্ছে এটা শূন্য, সো তুমি 0 দাও, হাফ জি এর মানটা হচ্ছে 9.8, এখন হচ্ছে টি স্কোয়ার। তাহলে দেখো, আমি এখানে টি স্কোয়ার দিয়ে ম্যাথটা করতে পারবো যদি আমাকে বলা থাকতো যে এই তালটা উপর থেকে নিচে এসে পড়তে কতক্ষণ সময় লেগেছে, তাহলে আমি এখানে কিন্তু সময় বসে দিতে পারতাম, তাহলে আমি কিন্তু এখানে এইচ এর মানটা বের করতে পারতাম। কিন্তু আমি তোমাকে এই ম্যাথটাতে কিন্তু আমি তোমাকে কিন্তু সময় দিই নাই, আমি তোমাকে দিয়েছি কত বেগে এসে সে নিচে আঘাত করেছে। সো আমি ভি এর কথা বলেছি, যেহেতু ভি এর কথা বলেছি, তাহলে আমি এই সূত্রটা আমি ইউজ করতে পারবো না। তাহলে আমাকে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হলো, তাহলে আমাকে ইউজ করতে হবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস জিএইচ। তাহলে আমি ভি এর মানটা জানি 30 কে স্কোয়ার করো, তাহলে 30 কে স্কোয়ার করা মানে হচ্ছে দুইটা 30 গুণ করা, 30 × 30। ইউ এর মানটা তুমি জানো হচ্ছে 0, টু মানে হচ্ছে 2, জি এর মানটা হচ্ছে 9.8, আর এইচ। তাহলে 30 কে 30 তুমি যদি গুণ করো, তাহলে আমি গুণ করবো না, আমি ধরো এইভাবেই রাখলাম 30 × 30, আর এই পাশে আমার থাকবে হচ্ছে 2 × 9.8 × এইচ। সো ডান পাশে তুমি রাখো হচ্ছে এইচ, আর এই পাশে 2 × 9.8 দাও। এখন তুমি এখানে ক্যালকুলেটর দিলেই তোমার হিসাবটা হয়ে যাবে খুবই ইজিলি। বাট যেহেতু এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি ম্যাথটা আসলে কিভাবে করব? তো তুমি তখন 9.8 কে 9.8 না ধরে তুমি চাইলে 10 ধরতে পারো, এতে করে ম্যাথের তেমন কোনো সমস্যা হবে না। তো যদি আমি 9.8 কে 10 ধরি, তাহলে আমার উপরে থাকবে হচ্ছে 30 × 30 ডিভাইডেড বাই 2 × 10 ইকুয়াল টু হচ্ছে আমার এইচ এর মান। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে 30 কে কেটে দাও, তাহলে আসবে হচ্ছে কত, 15। তাহলে 15 ইন্টু হচ্ছে 3, তাহলে এইচ এর মানটা আসবে হচ্ছে 45 মিটার। অর্থাৎ এই গাছের যেখান থেকে তালটা পড়েছে সেখান থেকে পানির যে দূরত্ব, সেটা হচ্ছে 45 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু এগুলো একটু খেয়াল রাখো।
আচ্ছা, এর পরের যে ম্যাথটা আমাদের সেটা হলো ঈশান শর্মার করা ফার্স্ট বলকে, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ, পরেরগুলো হচ্ছে পরের ক্লাসে নিয়ে যাব। ঈশান শর্মাকে অবশ্যই জানো, ভারতের হচ্ছে একটা ফাস্ট বলার। তাহলে ঈশান শর্মার করা একটা ফাস্ট বলকে রিকি পন্টিং 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে পাঠালে, অর্থাৎ সে একটা বল করলো, রিকি পন্টিং সেই বলটাকে হিট করায় বলটা খাড়া উপরের দিকে গেছে কত বেগে? 49 মিটার পার সেকেন্ড বেগে গেছে। কত উচ্চতায় গিয়ে বলটি নিচে নামা শুরু করবে, অর্থাৎ বলটা কতটুকু যাওয়ার পর বলটা নিচের দিকে নামা শুরু করবে। আমরা এরকম ম্যাথ একটু আগে করেছি। তার মানে যখন রিকি পন্টিং বলটাকে ব্যাট দিয়ে আঘাত করে উপরের দিকে পাঠাইলো, তাহলে কখন এটা নামা শুরু করবে? যখন এই বস্তুটার অর্থাৎ বলের বেগটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় গিয়ে যখন বস্তুর বেগটা ভি জিরো হয়ে যাবে, তখন এই বল আর উপর দিকে যাইতে পারবে না, বল নিচের দিকে নামা শুরু করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভি এর মান। আর যখন সে বলটাকে সে পাঠালো, তখন আমাদের মানটা ছিল হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। তাহলে এখন তোমাকে দুইটা বেগের কথা বলা আছে, কত উচ্চতায় থেকে গিয়ে বলটা নামা শুরু করবে। তাহলে ভি আছে, ইউ আছে, জি এর মানটা তুমি জানো, যেহেতু নিচের থেকে উপর দিয়ে গেছে এই জন্য নেগেটিভ হবে, -9.8। তাহলে ভি ইউ জি, তোমাকে কি বের করতে হবে? এইচ বের করতে হবে। তাহলে এইচ ভি জি ইউ এই চারটার মধ্যে একটা মাত্র সূত্র আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টয় জি এইচ। তাহলে বেগের মানটা শূন্য, জিরো ইকুয়াল টু এর মানটা হচ্ছে 49 স্কোয়ার মানে হচ্ছে 49 × 49 -2g, তার মানে 2 × 19.6 ইন্টু হচ্ছে এইচ। তাহলে এইচ এর মানটা আমি পাবো হচ্ছে 49 × 49 ডিভাইডেড বাই 2 × 19.6। তো দেখো এটা হচ্ছে একটু জটিল ক্যালকুলেশন মনে হচ্ছে, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে আমি জানি, বাট যদি ক্যালকুলেটর না থাকে হাতে, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটাকে হচ্ছে আমি কিভাবে করব। আচ্ছা, এখানে মনে হয় একটু আমি একবারই দুটো করে ফেলছি, একটু দাঁড়াও। জি, আমি একবারই গুণ করে ফেলছি, সো একবারই গুণ করার দরকার নাই, তুমি দুইবারই গুণ করো। তাহলে 2 × আসবে হচ্ছে আমাদের 9.8। সো 2 × 9.8 যদি আমি একবার লিখে ফেলি, তাহলে একবার লিখলে আসবে হচ্ছে 19.6। সো আমার টু আর দরকার নাই। তাহলে এই মানটা, তো দেখো আমি এটাকে কিভাবে ক্যালকুলেটর ছাড়াই করব। সো ক্যালকুলেটর ছাড়া করতে তুমি যেটা করবা, 49কে তোমার 49 ধরার দরকার নাই, যেহেতু মানটা হচ্ছে বড়। তুমি 49কে ধরো হচ্ছে 50, পরে যে 49টা আছে তুমি সেটাকেও ধরো হচ্ছে 50। তাহলে 50 × 50, আর নিচে 19.6 যেটা আছে, তুমি 19.6কে তুমি ধরো হচ্ছে 20। সো এখান থেকে একটা শূন্য একটা শূন্য তুমি কেটে দাও, 2 দিয়ে তুমি 50কে কাটো, তাহলে 2 দিয়ে 50 কাটলে হচ্ছে 25। তাহলে 5 আর 25 গুণ করলে কথা হয় তুমি জানো, তাহলে 5 আর 25 গুণ করলে হবে হচ্ছে 125। তাহলে অ্যান্সারটা হচ্ছে 125 মিটার। তার মানে রিকি পন্টিং বলটাকে শর্ট করার পর 125 মিটার যাওয়ার পর বলটা নিচের দিকে নামা শুরু করবে। এই ছিল হচ্ছে আজকের ম্যাথ। এখন এটা যেটা, যেহেতু আজকে ক্লাস অনেকক্ষণ নিয়ে ফেলছি, সো এটা হচ্ছে আজকে আর পড়ানো যাবে না, এটা হচ্ছে নেক্সট ক্লাসে থাকবে, এটা আমি ইগনোর করে গেলাম। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা তোমাদের বইয়ের চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের নাম যেটা এখানে সেই জিনিসটাই আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে এবার থাকে হচ্ছে হোমওয়ার্ক। যারা এই ক্লাসটা ঠিকভাবে বুঝাচ্ছ অথবা বোঝো নাই, তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যতক্ষণ পর্যন্ত আজকের ম্যাথগুলো না বোঝো, এতক্ষণ পর্যন্ত এই ম্যাথগুলো দেখতেই থাকবা, ক্লাসগুলো দেখতেই থাকবা। ক্লাসটা দেখা শেষ হলে এরপর এই একটা মাত্র অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট ভালোভাবে করবা, আমি দেখবো জিনিসটা বুঝছো কিনা। তাহলে অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেসি 50 মিটার পার সেকেন্ড বেগে কিক মেরে হাফ কেজি ভরের ফুটবলকে, অর্থাৎ একটা ফুটবলের ভর হচ্ছে হাফ কেজি, সেটাকে মেসি কি করলো? 50 মিটার পার সেকেন্ড বেগে কিক করলো, কিক করে বলটাকে খাড়া উপরে পাঠাই দিল, যে বলটাকে খাড়া উপরে পাঠাই দিল। এখন আমাকে বলতে হবে 4 সেকেন্ড পর, অর্থাৎ যখন সে কিকটা করলো এর 4 সেকেন্ড পর বলটির ভূমি থেকে অবস্থান, অর্থাৎ ভূমি থেকে সে কই থাকবে, দিক। দিক মানে হচ্ছে এটা কি আকাশের দিকে থাকবে, নাকি আকাশ থেকে নিচের দিকে থাকবে, নাকি কি হবে? আর হচ্ছে বেগ, 4 সেকেন্ড পরে বেগ কত হবে।
এরপরে বলতে হবে 7 সেকেন্ড পর বলটির ভূমি থেকে অবস্থান, দিক ও বেগ নির্ণয় করবা। এই দুটো প্রশ্ন মাস্ট, এতক্ষণ যা যা পড়াইছি তার অ্যান্সার এই দুটোর মধ্যে আছে। পুরো ক্লাস বুঝলে এই দুটো পারবা। পরেরটা, কিক মারার সময় অর্থাৎ যখন মাত্র কিকটা মারলো আর সর্বোচ্চ উচ্চতায়, তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে কি, সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত বলটা যাবে, এই দুটো জায়গায় বলটার ওজন কত হবে। যেহেতু এটা পড়ানো হয় নাই, আমি একটু তারপর একটু বলে দিই। ওজন মানে হচ্ছে ডাব্লু, যেন তুমি পারো। তো ওজন ডাব্লু মানে হচ্ছে এমজি। ওজন ডাব্লু মানে হচ্ছে এমজি, অর্থাৎ তুমি যে কোনো একটা বস্তুর ভরকে তার ত্বরণ দিয়ে গুণ করো, তখন তুমি পাবা হচ্ছে বস্তুটার ওজন। ওজন মানে হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এমজি। আর যদি এই এম এর সাথে তুমি জি কে গুণ না করে তুমি যদি এ কে গুণ করে দাও, অর্থাৎ এম এ, তাহলে এম এ আর এম জি মানে কি, এম জি মানে হচ্ছে যখন বস্তুটা উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, আর এম এ কখন, যখন বস্তুটা এই বরাবর, অর্থাৎ উপর নিচে না, যখন এই বরাবর ভূমি বরাবর, তখন সেখানে হচ্ছে এম এ, যখন অভিকর্ষ ত্বরণটা নাই। এই এম এ কে কি বলা হচ্ছে, এফ বলা হচ্ছে। তাহলে যখন তুমি নিজে থেকে ত্বরণ দিচ্ছ তখন সেই বস্তুটাকে বলা হচ্ছে হলো এফ, অর্থাৎ বল। আর যখন প্রকৃতি তোমাকে নিজে নিজে ত্বরণ দিচ্ছে, তোমার কিছু করতে হচ্ছে না, তখন সেটা হচ্ছে ওজন। এই জন্য এফ আর ডাব্লু হচ্ছে সেম, দুটোই ভর ইন্টু ত্বরণ। শুধু পার্থক্য হচ্ছে একটা হচ্ছে তোমার নিজে থেকে দেওয়া ত্বরণ, আর আরেকটা হচ্ছে প্রাকৃতিক ত্বরণ। এটা হচ্ছে ভূমিতে এক্স অক্ষে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষে। তাহলে বস্তুর ওজন কত সেটা বের করবা। লাস্ট প্রশ্ন যেটা, এটা পারার কথা না, যেহেতু আমি জিনিসটাকে পড়ালাম না, এটা আমি কানেক্ট করেছি হচ্ছে আগের জিনিসটা থেকে। তারপরেও যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। বলটি মাটিতে 0.1 মিটার দৈর্ঘ্যের বর্গাকার জায়গা জুড়ে পড়ার সময় কত চাপ প্রয়োগ করবে। অর্থাৎ এই বলটা যদি 0.1 মিটার দৈর্ঘ্যের একটা বর্গাকার জায়গা জুড়ে পড়ে, তাহলে মাটিতে বলটা কত চাপ প্রয়োগ করবে। এই হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। সো যারা ক্লাসটা দেখেছো বা বুঝেছো, অ্যাসাইনমেন্ট অবশ্যই করার চেষ্টা করবা। তো এই হচ্ছে আজকের ক্লাস টোটালি। দেখা হবে নেক্সট ক্লাসে, এগুলো একটু ঠিকঠাক ভাবে দেখো। আর লেকচার নোট বা এক্সাম গুলো দিয়ে দিব, কালকের মধ্যেই দিয়ে দিব, করে ফেলো। ক্লাস করছে এতটুকুই।